নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন প্রতিভা বসুর লেখা উপন্যাস অগ্নি তুষার। আজ শোনাচ্ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। মঙ্গলবার নির্দিষ্ট সময়ে রাসেল এলো। দরজা খুলে দিয়ে দেখলাম অনেক উপহার নিয়ে এসেছে হাতে করে। এক বাক্স চকোলেটের সঙ্গে স্প্যানিশ কাগজি লেবু, মস্ত একটা বেগুন, বাঙালি দিদির জন্য তার যা যোগ্য মনে হয়েছে এমনই সব টুকটাক জিনিস। সঙ্গে একটি সেলফোনের ছোট থলিতে এক রাশ টাটকা কাঁচা লঙ্কা। নিউ ইয়র্ক শহরে কাঁচা লঙ্কা! আমি তো অবাক। এইসব তুমি কোথায় পেলে? কেমন করে জানলে সবই আমরা ভালোবাসি? রাসেল বিজ্ঞের মতো হাসতে লাগলো। আমার স্বামী বললেন, শুনলাম দিদি পাঠিয়েছেন, তা বেগুন দিয়ে সেটা খুব বেশি করে জমবে। আপনার দিদিটি ভীষণ বেগুন ভালোবাসেন। জানে জানে, আমি সব জানে। বাংলাও জানেন দেখছি। যতটা জানা উচিত ততটা কেন জানে না সে তো দুঃখ। এ দুঃখ বেশি দিন থাকবে না। আপনার দিদি কয়েকদিনের মধ্যেই সে দুঃখ মিটিয়ে দেবেন। আমি খাবার জায়গা দিয়ে দিল। আমেরিকার নিয়ম মতো বিকেল 6টাতেই খেতে বসা গেল। 7টা থেকে 8:30 পর্যন্ত সপ্তাহে 3 দিন আমার স্বামীকে কাজ করতে হয়। খাওয়ার পরে আর গল্পে বসা হলো না তার। তিনি চলে গেলে একটু চুপ করে থেকে রাসেল বলল, কলকাতা শহর কত বড়? আমি বললাম, মস্ত। সেখানে কি সবাই সকলকে চেনে? নিউ ইয়র্কে কি সবাই সকলকে চেনে? তখন রাসেল হাসল। নিজের প্রশ্নে নিজেই কৌতুক বোধ করল। বুঝি সবই, তবু একজন এমন মানুষের দেখা পেতে ইচ্ছে করে যে মালিকাকে চেনে, কিন্তু তা তো আর সম্ভব নয়। তুমি বলো না তার গল্প, হয়তোবা চিনতেও পারি। আর নাই বা চিনলাম, তাতেই বাকি। তবু আমাদের দেশের মেয়েই তো। যখন কলকাতা যাব ঠিক বার করে নিয়ে আলাপ করব, তোমার কথা বলবো। বলবেন? কেন বলবো না? ঠিকানা দিলেই আমি ঠিক। আমি যে ঠিকানা জানি না। জানো না? না। কেন? কি করে জানবো? সে চিঠি লেখি না তোমাকে? না। সে কি কথা, তুমি লেখো না? আগে লিখতাম, এখন লেখো না? জবাব দেয় না যে? কোনোদিন দেয়নি? তা কেন দেবে না? প্রথম দিকে একটুও নিয়মের গোলমাল হতো না। তারপর? তারপর যে কি হলো আমি জানি না। এটুকু বুঝতে পারি যে একটা কিছু গোলমাল হয়েছে। ওরা কবে এদেশে ছিল? 2 বছর আগে। তার মানে এই 2 বছরই তোমাদের দেখাশোনা নেই? না। আর চিঠি? তাও প্রায় 10 মাস হলো পাই না। কোনো খোঁজই পাও না? না। ওর সঙ্গে তোমার কেমন করে আলাপ হয়েছিল বলো না। সে ভারী অদ্ভুত। বলো না শুনি। একদিন একটা বিশেষ কাজে আমি এ পাড়ায় এসেছিল। ঠিক এইরকমই শীতের রাত ছিল। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, স্লিট পড়ছিল। আমি একটা ট্যাক্সিতে এসেছিল। ট্যাক্সি থেকে নেমে যখন ভাড়া মিটিয়ে দিচ্ছিল, মনে হলো কেউ এসে আমার পিছনে দাঁড়িয়েছে। অনুমানে বুঝলাম ট্যাক্সিটার আশা। আসলে আমি ছাড়লেই সে নেবে। আপনি নিশ্চয়ই জানেন এরকম টিপটিপ বৃষ্টি আর বরফ পড়া শীতের রাত্রে একটা ট্যাক্সি পাওয়া কি দুরূহ ব্যাপার। তাই সবাই একটা গাড়ি দেখলেই ওরকম ওত পেতে থাকে। আমি ভাড়া দিতে দিতেই আমার পিছনে মানুষটি আমার পাশাপাশি হয়ে ড্রাইভারকে হাত তুলল। কিন্তু ড্রাইভারটি আমার হাত থেকে ভাড়াটা নিয়েই তাকে সম্পূর্ণ অবহেলা করে স্টার্ট দিল গাড়িতে। আমি পাশে তাকালাম, দেখলাম শাড়ি পরা ছোটখাটো একটি মেয়ে। আমাদের দেশের তুলনায় আপনাদের বাঙালি মেয়েরা এত ছোট যে দেখলে মায়া হয়। শাড়ি পরা মেয়ে দেখে আমি হাঁ করে তাকিয়েছিলাম। তার হাত ভরা জিনিস ছিল, কোটের উপর, মাথার চুলে, সব জায়গায় গুঁড়ো গুঁড়ো বরফ। চোখের দৃষ্টি অসহায়। গাড়িটা স্টার্ট দিতে সে অস্থির হয়ে উঠল, অনুরোধ করলো দাঁড়াতে। লোকটা হাত নেড়ে জানিয়ে দেয় সে আব যাবে না।
মাত্র স্টার্ট দেয়া গাড়ি। আমি তক্ষুনি ছুটলুম পিছনে। গালাগালি করে বললুম, তোমার যখন এই পেশা, সওয়ারি না নেবার রাইট নেই তোমার। সে জবাব দিল, আমি নেব না। নেবে, নিতেই হবে, নিশ্চয় নেবে। আমি দৌড়তে দৌড়তে গাড়িটার পিছনে একটা ঘুষি মারলুম। ড্রাইভার স্পিড দিয়ে হুশ করে বেরিয়ে গেল। বরফ পড়ে পড়ে তখন সারা শহর নোংরা হয়ে গেছে। সেই পিছল পথে ছোটা যায় না, পা টিপে টিপে হাঁটতে হয়। আর এরকম সময়ে খুব জরুরি কাজ না থাকলে কেউ বেরোই না। পথটা খুব নির্জন ছিল। হতাশ হয়ে ফিরে তাকালাম। বললাম, এই ড্রাইভার লোকটি অত্যন্ত দুষ্টু। যদি রাস্তা ভালো থাকতো আমি ঠিক ছুটে গিয়ে তাকে ধরে ফেলতাম। আপনি কিছু মনে করবেন না। এরকম রাতে এই ক্যাবওয়ালাগুলো সকলের সঙ্গে এরকম দুর্ব্যবহার করে। আসলে সারাদিন খেটে খেটে ক্লান্ত শরীরে এই শীতের রাত্রে ওদের বোধহয় আর সওয়ারি বইতে ইচ্ছে করে না। ক্যাবওয়ালার অপরাধের জন্য আমার এই ক্ষমাপ্রার্থীর চেহারা দেখে মেয়েটি বোধহয় একটু অবাক হয়ে চোখ তুলে তাকালো। আর সেই চোখের সঙ্গে চোখ মিলিয়ে আমি যেন একটা ধাক্কা খেলাম। আমাদের এই আমেরিকার একটা বদনাম আছে, কালো রং দেখলে লোকেরা খারাপ ব্যবহার করে। কথাটা সম্পূর্ণ সত্য নয়। দক্ষিণের লোকেরা অবশ্যই এ বিষয়ে অত্যন্ত বিশ্রী, কিন্তু কেনেডির চেষ্টায় এই নিউ ইয়র্ক শহরে সেই দোষ খুব কম লোকের মধ্যে দেখা যায়। বুঝতেই পারেন, অশিক্ষিত লোক মাত্রই সংস্কারের অধীন। সে তো আপনাদের দেশেও আছে বলে জানি। আপনাদের জাতিভেদ প্রথাটা কি ভালো বলুন? নিশ্চয়ই না। তবু তো আছে। তা আছেই তো। আর ইংল্যান্ডের কথা ভেবে দেখুন, কি ভয়ানক শ্রেণীভেদ। জার্মান রুশের ইহুদি বিতাড়নের কথা আর নাই বা বললাম, কিন্তু তবু এই সাদা কালো নিয়ে ভেদাভেদের দুর্নাম আমেরিকারই সবচেয়ে বেশি। কাজেই মনে হলো মেয়েটি হয়তো ভাবছে যে সে সাদা চামড়ার নয় বলেই ড্রাইভারটি বেয়াদবি করতে সাহস পেল। দেশের এই বদনামের ভয়ে আমি ওরকম ছুটে গিয়ে গাড়িটা ধরবার চেষ্টা করেছিলাম। আর সেজন্যই নানা রকম কৈফিয়ত দিয়ে ক্ষমা চেয়ে বললাম, আমি যদি জানতাম চলে যাবে তাহলে আগে আপনাকে ভিতরে বসিয়ে তবে ভাড়া মিটোতাম। মেয়েটি এবার তার দৃষ্টি নামিয়ে নিল। ঠোঁটের কোণ বাঁকিয়ে সুন্দর একটু হাসল। নরম গানের মতো গলায় বলল, না না, আপনি কি করবেন? আপনার কি করবার ছিল? ওরা তো প্রায়ই ওরকম করে। এক্ষুনি আর একটা ধরে দিচ্ছি আপনাকে, আমি বললাম। কি আশ্চর্য, আপনি মিছিমিছি ব্যস্ত হবেন না। তবু আমি ব্যস্ত হলাম। নিজের কাজ ভুলে দাঁড়িয়ে থাকলাম তার সঙ্গে। মনে মনে বললাম, এই সুন্দর শাড়ি পরা বিদেশি মেয়েটিকে সাহায্য করা আমার কর্তব্য। আমি কখনোই তাকে একা ফেলে যাব না। গাড়িতে তুলে দিয়ে তবে অন্য কথা। অস্থির হয়ে মেয়েটি আবার বলল, অনর্থক এই দুরন্ত শীতে দাঁড়িয়ে কষ্ট করছেন। আমি ঠিক একটা পেয়ে যাব। বলতে বলতে আর এক পলক চোখ তুলল সে। তার সেই দৃষ্টি, দ্বিধান্বিত গলার স্বর, কুণ্ঠিত হবার ভঙ্গি, স্বর্গীয় পোশাকের মতো শাড়ির ভাঁজে ভাঁজে ছোট শরীরের নিখুঁত গড়ন, সবটা মিলিয়ে আমি কেমন অভিভূত বোধ করলাম। এর আগে আর কোনো শাড়ি পরা মেয়ে আমি দেখিনি, এমন সুন্দর নরম গলা শুনিনি। বইয়ে লেখা লজ্জা শব্দের এমন চেহারাও কখনো প্রত্যক্ষ করিনি। শুনেছিলাম ভারতীয় মেয়েরা নাকি এইরকমই হয়। আমার এক ভারত ফেরত বন্ধু আমাকে রাত দিন তাদের বিষয়ে গল্প করত। এমনকি সে এতটাই মুগ্ধ হয়ে এসেছিল যে চেষ্টা চরিত্র করে আবার চলে গেছে সেখানে। সে গেছে বাংলাদেশে। সে বলতো বাংলাদেশই তার ভালো লেগেছে বেশি। কলকাতার বন্ধুদের নাকি তুলনা নেই। তাদের সঙ্গে সে বেশি মনের মিল খুঁজে পেয়েছে। অনেক স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্ন এই মূর্ত হয়ে যেন আমার চোখের সামনে এসে দাঁড়ালো। তার মুখের আশ্চর্য কোমলতার দিকে তাকিয়ে আমার চোখের দৃষ্টি আটকে রইল। আমি এক পা নড়তে পারলুম না সেখান থেকে। এমনকি কেন দাঁড়িয়ে আছি সেই উদ্দেশ্য পর্যন্ত ভুলে গেলাম। আমি সুখী হলাম, শিহরিত হলাম। তার পাশে দাঁড়িয়ে থেকে আমি আনন্দে তৃপ্তিতে ভরে গেলাম। তার মধ্যে একটা সম্পূর্ণ কবিতার মিল খুঁজে পেলাম আমি। সেদিনের সেই কুয়াশা ঢাকা বরফ ছড়া টিপটিপ বৃষ্টির রাত আমি জীবনে ভুলব না। সেই রাত্রি আমাকে স্বর্গের স্বাদ দিয়েছিল। উঁচু উঁচু স্কাইস্ক্রেপার ছাড়িয়ে আমি অগণিত তারা ভরা আকাশের দিকে মুখ তুললাম।
আমার হৃদয় মন উধাও হয়ে গিয়েছিল সেদিন। আকাশ আমার মন কেড়ে নিয়েছিল। আমি যে সেদিন সারা বিশ্বে কি মাধুরী দেখেছিলাম আমি জানি না। গির্জার অর্গানের মতো একটা গভীর গম্ভীর শব্দ ধীর লয়ে বেজে চলেছিল আমার বুকের মধ্যে। যখন চোখ নামালাম, স্বভাবত মেয়েটির মুখের দিকে তাকাতে গিয়েছিলাম। দেখলাম আলো জেলে আর একটা খালি ট্যাক্সি ছুটে আসছে সামনে থেকে। তৎক্ষণাৎ সচেতন হয়ে উঠলাম। অন্য একজন মহিলাও সেই গাড়িটার আশায় ছুটতে ছুটতে এগিয়ে আসছিলেন। আমি জানতাম প্রতিযোগিতায় ওই ফ্রক পরা মেয়েটির সঙ্গে এই শাড়ি পরা মেয়েটি কখনোই জয়ী হতে পারবে না। সুতরাং দিকবিদিক হারিয়ে আমি তার আগেই দৌড়ে গিয়ে গাড়িটা ধরতে চেষ্টা করলাম। আর দৌড়বার সঙ্গে সঙ্গেই বরফের মধ্যে পা পিছলে পড়ে গেলাম হুমড়ি খেয়ে। হাতে আর মাথায় দারুণ চোট লাগলো। মেয়েটি এসে ধরলো আমাকে। গাড়িটাও থেমে গেল। বিশ্রী ব্যাপার হলো। উঠবার শক্তি ছিল না। ড্রাইভারটি নেমে এসে মেয়েটিকে সাহায্য করলো আমাকে ধরে তুলতে। কোথায় আমি মেয়েটিকে গাড়িতে তুলে দেব তা তো নয়, সেই আমাকে তুলে দিল। ড্রাইভারের ধারণা হয়েছিল আমরা যুগল যাত্রী। বস্তুত হলো তাই। আমাকে তুলে দিয়ে একটু ভাবছিল মেয়েটি। ড্রাইভার যখন তাকে তাড়াতাড়ি উঠে পড়বার জন্য তাড়া দিল, সে আর দ্বিধা করল না। আমার অবস্থাটা বুঝেছিল। আমি যে আর একা যাবার যোগ্য নই সেটা ভেবে আমাকে সে সাহায্য করতে প্রস্তুত হলো। আমাকে কোনো ঠিকানা জিজ্ঞেস করলো না সে। নিজের ঠিকানায় নির্দেশ দিল। আমার তখন প্রতিবাদ করবার মতো শক্তি ছিল না। অসহ্য যন্ত্রণা হচ্ছিল মাথায়। আচ্ছন্নের মতো হেলান দিয়েছিলুম গাড়ির আসনে। গাড়ি দ্রুততর হয়ে চলতে লাগলো নির্দিষ্ট ঠিকানার দিকে। আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ বটে, কিন্তু কোনো নিয়ম মাফিক ধর্মও যেমন মানি না, ভাগ্য নামক বস্তুটির প্রতিও তেমনি কোনো আস্থা ছিল না। কিন্তু সেদিনের সেই অদ্ভুত ঘটনা প্রবাহে আমি ঈষৎ হতচকিত হলাম। মনে হলো জীবনের সবটাই পুরুষকার নয়, ভাগ্যের হাতও আছে। আর সেই ভাগ্যই আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছিল যা মুহূর্তকাল আগেও আমি ভাবতে পারিনি। আমার যুক্তি বুদ্ধি বা ইচ্ছে নামক সব জোরালো পুরুষকার সেখানে মাথা গলাতে পারেনি। ঘটনাটা ঘটে গেছে, ঘটবে বলেই ঘটেছে। 11,000 মাইল দূরের একটি মানুষকে আমার সঙ্গে একাত্ম করবার জন্যই ঘটেছে। আমার মাথা নিচু করে মেনে নেওয়া ছাড়া উপায় রইল না। আস্তে মেয়েটি বলল, খুব কষ্ট হচ্ছে? আমি মাথা ঝাঁকালাম। আমার হাতের উপর মুহূর্তের জন্য তার হাতটা এসে পড়ল। বেদনাবিদ্ধ স্বরে বলল, আমি এর জন্য দায়ী। না না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে অসহ্য যন্ত্রণাটাকে সহ্য করবার চেষ্টায় ছটফট করতে করতে চোখ মেলে তাকালাম। কাঁচ ঢাকা প্রায় অন্ধকার গাড়ির মধ্যে অস্পষ্ট দেখতে পেলাম তাকে। তার উদ্বিগ্ন মনের ছায়া অনুভব করলাম তার সমস্ত ভঙ্গিতে। সে আমার হাত থেকে বরফে ভিজে যাওয়া দস্তানা দুটো খুলে দিল। নিজের ছোট্ট রুমালে আমার কোটের উপরকার বরফের কুচিগুলো ঝেড়ে দিল। আর তার এই সেবার ইচ্ছের চেহারার মনোহারিত্বে আমি সব কষ্ট সুখের বলে মনে করতে লাগলাম। বাড়ি খুব দূরে ছিল না। কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেল গাড়ি। গাড়ির দরজা খুলে নেমে বলল, একটু অপেক্ষা করুন, আমি ডোরম্যানকে ডেকে আনছি। সে এসে আপনাকে নামতে সাহায্য করবে। আমি অবাক হয়ে বললাম, কোথায় নামতে সাহায্য করবে? এখানে। আমি এখানেই থাকি। আমার মামা ডাক্তার। আপনি যদি কষ্ট করে লবিতে এসে বসেন একটু। না না, কিছু দরকার নেই। আমি ব্যস্ত হয়ে উঠলাম। বললাম, অনেক ধন্যবাদ। আপনি নেমে গেলে এই ট্যাক্সিটা নিয়ে আমি চলে যাব। কোথায় যাবেন? প্রায় 14 মাইল দূর। আমি কুইন্সে থাকি। অত দূরে এই অবস্থায় একা? উৎকণ্ঠা দেখে হাসলাম। বললাম, তাতে কি? যেতে যেতে যে বেড়ে যাবে। তা একটু যাবে বোধহয়। তবে? কি তবে? একা একা অত দূর? না না, তা হয় না। হয়, বরং তা ছাড়াই আর কিছু হতে পারে না। কিন্তু আমার জন্যই আপনার এই দুর্ভোগ হলো। কিছু না, বরং আপনার সঙ্গে আলাপ হয়ে
বেশি সুখী হলাম। আচ্ছা। মেয়েটি দরজা খুলে নেমে দাঁড়িয়েছিল। বিদায়ের জবাবে বিদায় নিল না। ড্রাইভারকে একটু অপেক্ষা করতে বলে ডোরম্যানকে ডেকে আনল। মুহূর্তে বলিষ্ঠ নিগ্রো ডোরম্যানটি গাড়ির কাছে এসে হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমার অনুমতি নেবার ধার দিয়ে আর গেল না দেখলাম। যেন সেই আমার গতি নিয়ন্ত্রণের কর্ণধার এমনই স্বাভাবিক ভঙ্গিতে হুকুম দিতে লাগলো, যাতে ব্যথা না লাগে এমনভাবে যেন নামানো হয় তার নির্দেশ দিল সে ডোরম্যানকে। ডোরম্যানটি শুধু তার হুকুম পালন করল না, আমিও বিনা প্রতিবাদে নেমে এসে লবিতে বসলাম। এই আমাদের আলাপ হবার ইতিহাস, মিসেস সান্যাল। এই আমাদের প্রথম দেখা। আনমনা হয়ে চুপ করল রাসেল স্মিথ। একটা সিগারেট ধরিয়ে এলোমেলো টান দিল। আমি এক মনে শুনছিলাম। গল্পের মতো লাগছিল। বললাম, তারপর? রাসেল হাসল। তারপর তো অবস্থাটা দেখেছেন। তা তো দেখছি, কিন্তু অবস্থাটা তো সেদিনই এরকম হয়নি। কে জানে, তা নইলে আমি তার কথা মতো নামলাম কেন বলুন? কারো উপরে নির্ভরশীল হওয়াটাকে আমরা অপমান বলে মনে করি। আমার মা ছিলেন ফরাসি মেয়ে, বাবা আমেরিকান। এই দুই রক্তের সংমিশ্রণে আমার জন্ম। সেই রক্তে তো কোনো নির্ভরতার প্রশ্ন থাকা উচিত ছিল না। একটি অপরিচিত বিদেশি মেয়ের সেবা বা সাহায্য আমি নিতে যাব কেন? শৈশব আমরা স্বাবলম্বী হয়ে গড়ে উঠি। আমার বাবা একটু ঢিলেঢালা মানুষ ছিলেন বটে, কিন্তু আমার ফরাসি মা যেমনই অহংকারী তেমনই রাগী, আর তেমনই অসহিষ্ণু। এতটুকু নিয়মের ব্যতিক্রম তিনি বরদাস্ত করতে পারতেন না। বেঁচে থাকার প্রয়োজন ছাড়া আমাদের দেশের মা বাবা আমাদের জন্য কোনো প্রয়োজনে সাহায্য করতে চান না। তাতে শিশুদের শক্তপোক্ত হয়ে বেড়ে উঠতে বাধা হয়। আমরা গলায় ন্যাপকিন বেঁধে ছোট অপটু হাতে কাঁটা চামচ ধরে ১.৫ বছর বয়স থেকে একলা বসে খেয়ে খিদে নিবৃত্ত করতে অভ্যস্ত হই। আরেকটু বড় হয়ে জামা জুতো নিজেরা পরি। আমরা নির্দিষ্ট সময় ঘুমিয়ে পড়ি, নির্দিষ্ট সময় জেগে উঠি, নির্দিষ্ট সময় পড়তে বসি। সময় আমাদের কলের নিয়মে বাঁধা। আমি যখন খুব ছোট ছিলুম, হয়তো অন্য শিশুদের চেয়ে বেয়াড়া ছিলুম একটু, দুপুরে বা রাত্রে কখনোই আমার ঠিক সময় ঘুমিয়ে পড়তে ইচ্ছে করতো না। জেগে থেকে মা বাবার কাছে কাছে ঘুরতে চাইতুম। কোনো অতিথি এলে তো আর কথাই নেই, হাঁ করে তাদের কথা গিলতে ইচ্ছে করত। মার ইশারা ইঙ্গিত আদেশ সব উপেক্ষা করে ছুটোছুটি করতুম, কিছুতেই ধরা দিতুম না। কতদিন শক্ত করে মার হাঁটু জড়িয়ে ধরেছি, একটু বেশি সময় তার কাছে তার কোলে থাকবার জন্য বায়না ধরেছি, মা একটুও প্রশ্রয় দেননি। আমার জন্য নির্দিষ্ট ঘরে জোর করে নিয়ে গিয়ে নিষ্ঠুর হাতে শুইয়ে দিয়ে এসেছেন। তারপর বাইরে থেকে দরজার চাবি বন্ধ করে দিয়েছেন। আমি লাফিয়ে উঠে এসে ঘষা কাচের দরজা দিয়ে বাইরে তাকিয়ে তাকিয়ে কেঁদেছি। আমার মাথা যতটুকু উঁচুতে উঠত, ঠিক সেই জায়গায় মুখটা ঠেকিয়ে থাকতুম বলে ওইখানটায় আমার চোখের জলে দাগ ধরে যেত। তারপর একসময় হতাশ হৃদয়ে ঘুমিয়ে পড়তুম। তা বলে আদরে কমতি ছিল বলে ভাববেন না। আমি একমাত্র সন্তান ছিলুম। আমার স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য, যোগ্য হয়ে উঠবার জন্য আমার মা বাবার চিন্তার অন্ত ছিল না। হঠাৎ থামল রাসেল। একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলল, বড্ড বাজে বকছি না? আমি বরং যাই। আমি ঘড়ি দেখে বললাম, মাত্র 8:30। এক্ষুনি যাবে কি? বসো না। কি চাও? কি পানিয়ে দেবো বলো? গরম না ঠান্ডা? ঠান্ডাও আছে। তুমি তো নিয়ে এলে। সে তো আপনাদের জন্য। আমরা অত কৃপণ নই, শেয়ার করতে রাজি আছি। রাসেল স্মিথ হাসল, বলল, সেদিন প্রফেসর সান্যাল ওখানে খিয়ানটিটা বেশ পছন্দ করছিলেন, তাই ভাবলাম নিয়ে যাই। খুব ভালো করেছ। দিদির জন্য বেগুন আর লেবু, আর ভগ্নিপতির জন্য কিয়াটি। দিদি যে ও রসে বঞ্চিত। শুনুন, আপনি যদি আমাকে কোনো পানীয় দিতেই চান, তাহলে আর 1 কাপ কফি দিন। নিশ্চয়ই। আমি উঠে গিয়ে কফি নিয়ে এলাম। কফি খেতে খেতে বলল, জানেন, আমার বাবার মৃত্যু হয়েছিল আমার 7 বছর বয়সে। বাবাই আমাকে মার হাত এড়িয়ে একটু প্রশ্রয় দিতেন। বাবার জন্য আমার যে কি কষ্ট হয়েছিল বলতে পারি না। বাবার মৃত্যুর পরে মা সেই শোক ভুলতে আমার প্রতি উগ্রভাবে আসক্ত হয়ে উঠলেন। যেন বদলে গেলেন মানুষটা।
কিন্তু আমাদের মা আর ছেলের যৌথ জীবনের সুখ বেশি দিন টিকল না। আমার 11 বছর পুরার 4 মাস আগেই মারা গেলেন তিনি। একেবারে একা হয়ে গেলাম, একেবারে নিঃস্ব। এদিকে ভাই বোনও কেউ ছিল না যাদের সঙ্গ সুখে একদিনের জন্য সুখী হতে পারি, এই নিবিড় নিঃসঙ্গতা ভুলে থাকতে পারি। দিনগুলো ঝাপসা হয়ে গেল। তারপর আস্তে আস্তে দেখলাম সবই সয়ে গেছে একদিন। কিছু সঞ্চিত অর্থ রেখে গিয়েছিলেন মা বাবা। এক আত্মীয় আমাকে বোর্ডিং এ পাঠিয়ে দিলেন। আমি লেখাপড়া করতে ভালোবাসতুম, আমি বেঁচে গেলুম। সত্যি বলতে লেখাপড়া করা ছাড়া আর কিছুর দিকেই আমি তখন মনোযোগ দিইনি। আর কিছুর উপর তেমন মনোযোগ এখনো আমার নেই। স্কুলে গণ্ডি পার হতে বেগ পেতে হলো না। ততদিনে আমি সাবালক হয়েছি, নিজেরটা নিজেই গুছিয়ে নিতে শিখেছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, সেখানকার তরীয় ঘাটে ভিড়ল। আর তারপর গড়িয়ে গড়িয়ে বয়স যখন 25 এসে পৌঁছলো, তখনই তাকে দেখলো। ততদিনে আমি 2 বছর স্কুল মাস্টারি করে পাকা হয়ে গেছি। নিজের নির্জন জীবন নিয়ে ব্যস্ত সুখেই ছিলাম সেই সময়টায়। বই ছিল সঙ্গী, কবিতা ছিল আনন্দ, পড়ানোর কাজটাতেও কোনো অভিযোগ ছিল না। কখনো কখনো যে একা লাগেনি তা নয়, বন্ধু বান্ধবীদের ডেকে সেই একাত্ম ঘুচিয়ে নিত। কিন্তু সবই ছিল ভাষা ভাষা, মনের গভীরে তারা নাড়া দিত না, তাই শেকড়ও গাড়তে পারত না। সকালে ব্রেকফাস্ট তৈরি করে খেয়ে চলে গেছি কাজে। ফিরে এসে বেহালা বাজিয়ে কুকুরটাকে আদর করে যা হোক কিছু রান্না করে খেয়ে কবিতা লিখে আর কবিতা পড়েই সময়কে একঘেয়ে হতে দিইনি। ওই দেখুন, আবার আমি আমার নিজের কথায় ফিরে এসেছি। জানেন, এই আমার দোষ। একবার আরম্ভ করলে আর আমি থামতে পারি না। কখন যে মাত্রা জ্ঞান হারিয়ে ফেলি। কফি টফি ফেলে ছটফটিয়ে উঠে দাঁড়ালো রাসেল। চলি। সে কি এমন হঠাৎ? না, হঠাৎ নয়, আমি বুঝতেই পারিনি যে এর মধ্যেই এতগুলো সময় কেটে গেছে। আজ বিদায় দিন। আবার কবে আসবেন? আমি আপনাকে ফোন করব। চলে গেল সে। আর চলে যাবার পরে আমার মনে হলো ওর ঠিকানাটা রাখা উচিত ছিল। তারপর ভাবলাম, যাকগে, ও ঠিক আবার আসবে, নাইলে ফোন করব। কিন্তু বেশ দিন কয়েক কেটে গেল, আর দেখা নেই। বাঙালি মেয়েদের স্বভাব অনুযায়ী আমার এদিকে তারই মধ্যে একটু টান পড়ে গেছে ওর ওপর। একবার দিদি ডেকেই আমার মন কেড়ে নিয়েছে। এই স্বজন বিরহিত প্রবাসে সেই ডাকটুকুর মূল্য কম নয়। আমি অস্থির হয়ে উঠল। শেষে উনি বুদ্ধি দিলেন, মিসেস ক্রাউনকে ফোন করে দেখতে পারো। ঠিক যেন অকলে কুল পেলাম। দেরি না করে তখনই সেই মতো কাজ করল। কিন্তু হতাশ হতে হলো। শুনলাম ভদ্রমহিলা তার গ্রামের বাড়িতে থাকতে গেছেন কয়েকদিনের জন্য। তখন আর অপেক্ষা করা ছাড়া উপায় রইল না। আর অপেক্ষা করতে করতে যখন প্রায় ভুলে এসেছি, তখনই ফোন বেজে উঠল তার গলা নিয়ে। আমি রাসেল, রাসেল স্মিথ। হুমা, রাসেল স্মিথ! কি কাণ্ড! কোথায় ডুব দিয়েছিলে এতদিন? স্কুলে পরীক্ষা চলছিল, সময় করতে পারছিলাম না। ভালো আছেন? তুমি ভালো আছো? অনুমতি করেন তো আবার একদিন গিয়ে বিরক্ত করি। শোনো, তোমার জন্য আমি অস্থির হয়েই আছি। দয়া করে এলে এই বাঙালি দিদি ভয়ানক সুখী হবে। আপনি সেদিন রাগ করেননি তো? রাগ কেন? বিরক্ত করে এসেছে। বিরক্ত হয়েছিলাম বলে মনে হয়েছিল? জানি না। তাহলে জেনে নাও, তোমার কথা শোনার জন্য আমি অধীর হয়ে অপেক্ষা করছি। আধখানা বলে আমাকে ভারী অস্বস্তিতে রেখে গেছো। তবে কি আবার যাব? নিশ্চয়ই। অসুবিধে হবে না তো? বিদেশে একা আছি। তোমার মতো একাধারে ভাই আর বন্ধুকে কে না চায়? এসো, নিশ্চয়ই এসো। কবে ফ্রি আছেন? কবে আসতে চাও? সোমবার? বেশ তো। তাহলে তাই ঠিক রইল। আমি ঠিক 5:50 গিয়ে পৌঁছবো। তারপর আপনাকে আর প্রফেসর সান্যালকে নিয়ে বাইরে খেতে যাব। বাইরে খেতে যাবে? তার দরকার কি? বরং তুমি সেদিন আমাদের সঙ্গে খাও না। না না, সে হয় না। কেন হয় না? তাহলে কিন্তু আমি রাগ করব। আচ্ছা আচ্ছা, যা তোমার খুশি তাই করো। তাই হলো। সোমবার বিকেলে কাটায় কাটায় 5:50 এলো সে। আমরা ওয়াশিংটন স্কোয়ারের কোনো ইতালীয় রেস্তোরাঁয় খেতে গেলাম। খাওয়ার শেষে ব্যস্ত সমস্ত হয়ে উনি চাকরি করতে গেলেন। আমি রাসেলকে নিয়ে বাড়ি এলাম। বললাম,
বসো, তোমাকে কফি করে দিই। না না, আর কফি কেন, এই তো খেয়ে এলাম। তাতে কি, অধিকন্তু নো দোষায়। আর কফি ছাড়া গল্প জমবে কেন? তা ঠিক, তা ঠিক। আপনি এত ভালো, এত বোঝেন। জানেন, মালিকাও ঠিক এরকমই ছিল। কি রকম? আপনার মতো। তাহলে তো তোমার মল্লিকাকে বেশি প্রশংসা করতে পারছি না। কেন? আমার মতো হওয়াটাকে আমার ভালো মনে হয় না। চোখ টিপল রাসেল। তাই বুঝি? কিন্তু আমি তো ভালো মন্দ কিছু বলিনি। কি বলেছ? বলেছি আপনার মতো। তা সে মন্দও হতে পারে। মন্দ? আমাকে তুমি মন্দ বলছো? আয়েশ করে সিগারেট খেতে খেতে মাথা নেড়ে বাংলায় বলল, হতে পারে। তার মানে মল্লিকাকেও মন্দ বলছো? হতে পারে। ঠিক আছে, দাঁড়াও, দেশে গিয়েই তাকে বলে দেব সব। চোখ জ্বলে উঠল রাসেলের। দেখার তবে হবে? কেন হবে না? তবে তাকে বলবেন সে আমাকে বুঝি ভুলতে পারে, আমি তো পারে না। তার গলা সজল হয়ে উঠল। আর আমারও কি যে কষ্ট হলো, আপনাকে বলতে পারবো না কাকাবাবু। চুপ করল নীলিমা। ডক্টর মৈত্র চুপ করে কি যেন ভাবতে লাগলেন। অনেক পরে বললেন, তারপর? এবার নীলিমা ঘড়ির দিকে তাকিয়ে চোখ কপালে তুলল। কটা বেজেছে জানেন? দরকার কি জেনে? হে, রাতটা তো মানুষের জেগে থাকবার জন্য নয়, ঘুমিয়ে থাকবার জন্য নয়। 12টা 10। এর পরের সময়টাতে ঘুমের দাবি চলতে পারে। ওটাকে 2টো পর্যন্ত লাইসেন্স দেওয়া যায়। না না, এবার আপনি শুয়ে পড়ুন। আমি বলছি তুমি তোমার গল্পটা শেষ করো। অসম্ভব। কেন? আপনাকে আমি আর রাত জাগতে দিতে পারি না। জামাই থাকলে আমি সারা রাত তার সঙ্গে গল্প করে কাটাতুম। আমার এই স্বভাব কি তোমার জানা নেই? তার নেই? সেবার দার্জিলিং এ গিয়ে মনে আছে? খুব মনে আছে। নীলিমা হাসল। সত্যি কি করে অত রাত জেগে কেবল কথা বলেন বলুন তো? সুতরাং এখনই শোবার প্রস্তাব না করে তোমার বিদেশি ভ্রাতাটিকে আবার রঙ্গমঞ্চে অবতীর্ণ করো। কতগুলো অচেনা মানুষের কথা শুনিয়ে রাত 2টো বাজিয়ে আমি আপনার শরীর খারাপ করতে পারবো না। অচেনা কে বলল তোমাকে? রাসেলকে আপনি চেনেন? বলা কি যায়। মল্লিকাকেও চেনেন বোধ হয়। খুব হাসল নীলিমা। ডাক্তার মৈত্রের মুখেও হাসি ফুটল। অনর্থক হাতে রেখে রেখে লম্বা ছাই জমে শেষ হয়ে যাওয়া চুরুটটাকে অ্যাস্ট্রের মধ্যে পিষে দিতে দিতে বললেন, খুব অসম্ভব মনে হচ্ছে নাকি? না, অসম্ভব কি? জগৎ সংসারে কিছুই অসম্ভব নয়। তাহলে রাত বাড়িও না। আমি জানি আজ আপনি ক্লান্ত। তুমি বড্ড ঘুমকাতুরে। মোটেও না। ওই জন্যই তো প্রফেসর সাহেব না থাকলে আমার জমে না। সেটা আপনার পক্ষপাতিত্ব। সে আমাকে কখনো 12টা বাজতেই শুয়ে পড়তে বলতো না। তা আর কি করে বলবে? পেঁচা যে। রাত জাগাতেই তো তার ফুর্তি। সব ভদ্রলোকেরাই তাহলে পেঁচা? লোকেদের প্রেমের গল্প শোনায় এত আগ্রহ কেন? না, এসব ভালো না। দেখো নিলাম, আমি হলাম ডাক্তার। পরোপকার করাই আমার ধর্ম। তার উপরে এদেশ থেকে তুমি আরো 1 বছর বাদে ফিরছ। আমি ফিরছি কাল পরশু। প্রয়োজনে লেগে যেতে পারি। আমি হয়তো খুঁজে পেতে মল্লিকাকে বার করে তোমার স্মিথ সাহেবের অধীর অদর্শন তৃষা মিটিয়ে দিতে পারি। তারপর কি হলো বলো? ঠিক আছে, আমার কি। কিন্তু যত রাতই হোক গল্প শেষ পর্যন্ত না শুনিয়ে ছাড়বো না, এই কন্ডিশন। না শুনিয়ে যে ছাড়বে না তা আমি জানি গো, জানি। কেবল মাঝে মাঝে ঘুমের কথা বলে একটু দেখে নিচ্ছ আমি সত্যি মন দিয়ে শুনছি কিনা। নাও বলো। আর তার আগে একটা কাজ করো। বলুন। ঘরের হিটটা একটু কমিয়ে দাও দেখি, বড্ড গরম লাগছে। হিট কমিয়ে দিয়ে সে আবার গুছিয়ে বসল নীলিমা। ডাক্তার মৈত্র তাকে খেই ধরিয়ে দিলেন।
রাসেল বাংলায় বলল, আমি তাকে ভুলতে পারি। তারপর তারপর আমি অনেকক্ষণ চুপ করেছিলাম। একসময় রাসেল নিজেই বলতে আরম্ভ করলো। বলল, জানেন, সেই যে মেয়েটি আমাকে তার নিজের একটা স্বাভাবিক সেবার দায়িত্বে আমার অনুমতির অপেক্ষা না রেখেই নামিয়ে নিল, যত্ন করে লবিতে এনে বসিয়ে পিঠের তলায় কুশান গুজে দিল, তখনই আমার কেমন গোলমাল হয়ে গেল সব। সে বলল, আমাদের অ্যাপার্টমেন্ট 4 তলাতে, আমি এক্ষুনি আমার ডাক্তার মামাকে ডেকে নিয়ে আসছি। এই বলে প্রায় ছুটে গিয়ে সে লিফটে উঠল, আর আমি আমার ব্যথা বেদনা সব ভুলে অদ্ভুত এক বিমূঢ় অবস্থায় সামনের দিকে দৃষ্টি ভাসিয়ে দিয়ে বসে রইলাম চুপচাপ। আসলে সেদিন আমার মাথায় যদিও বেশি যন্ত্রণা হচ্ছিল, কিন্তু মাথার চেয়ে জখম হয়েছিল বেশি হাতটা। হাতটা ভেঙেই গিয়েছিল, বাঁ হাতের কনুইয়ের কাছের হাড়টা সরে গিয়েছিল, কেটেও গিয়েছিল অনেকটা। মেয়েটি যতক্ষণে তার ডাক্তার মামাকে ডেকে নিয়ে এলো, আমি ততক্ষণে এই কথাগুলো ভাবলুম। 1 নম্বর হচ্ছে, হাতটা যদি ভেঙে গিয়ে থাকে, বাড়ি গিয়ে দরজা খুলবো কি করে? 2 নম্বর, সোজা এখান থেকে হাসপাতালেও চলে যাওয়া যায়, না হয় রাতটা সেখানেই কাটালাম, কিন্তু ঘরের ভিতরে যে আমার একমাত্র ভালোবাসার বস্তু ছোট কুকুরটিকে আটকে রেখে এসেছি, তাকে খেতে দেবে কে? 3 নম্বর, মেয়েটি ভদ্রতা করে নামালো বলেই ঠাস করে আমি নামতে গেলাম কেন? অর্থাৎ ওর ভদ্রতার উপরে আমি কি কোনো সুবিধা নিলাম? 4, মেয়েটির উপর আমি কি একটু বেশি আকর্ষণ অনুভব করছি না কেন? আরো কথা, এই যে মেয়েটির অনুগ্রহ লাভে না হয় বঞ্চিত হইনি, তা বলে তার মামাও আমাকে অত অনুগ্রহ করতে যাবেন কেন? হয়তোবা বিরক্তই হবেন। এইসব ভেবে ভেবে আমার পালাতে ইচ্ছে করছিল। শুধুমাত্র ভদ্রতা বোধেই মনের মধ্যে ওইসব দ্বিধা দ্বন্দ্ব নিয়ে বসে থাকতে হলো। একটু পরেই দেখলুম হন্তদন্ত হয়ে মামাকে নিয়ে তার ভাগ্নি লিফট থেকে নেমে এগিয়ে আসছে আমার দিকে। মামাটি ছোটখাটো শক্তপোক্ত মধ্যবয়স্ক এক সুশ্রী ভদ্রলোক। চমৎকার ব্যবহার, অত্যন্ত সহৃদয়, তার চেয়ে বেশি স্নেহশীল। আমি আশ্বস্ত বোধ করলাম। আমার হাতটা উনি খুব ভালো করে দেখলেন, মাথার আঘাতে ওষুধ লাগালেন। তারপর কোনো কথা না বলে অনুমতির অপেক্ষা না রেখে তৎক্ষণাৎ গাড়ি ডাকিয়ে হাসপাতালে নিয়ে গেলেন। তখন আমার এত যন্ত্রণা হচ্ছিল যে আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল না। ভালোও লাগছিল সেই মনোযোগটুকু। কেউ আমার জন্য কিছু করুক, হে আর কে না চায় বলুন। তা ব্যতীত আমি বোধহয় একটু স্নেহ কাঙালও আছি। মা বাবার কাছে ঠিক পুরোপুরি পাওনাটা আদায় হয়নি আমার। অনেক অনেক বাকি ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল। নিঃসঙ্গ এক স্নেহ পিপাসিত হৃদয় নিয়েই একা একা বড় হয়েছি। আমার শারীরিক কষ্ট ছাপিয়ে সেই পাবার সুখটুকু যেন উপচে পড়ছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে সেই রাত্রে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিল। জ্বরও হয়েছিল বেশ। 2 দিন প্রায় জ্বরের ঘোরে আর ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে কোথা দিয়ে কেটে গেল। অথচ তারই মধ্যে আমি যেন কিসে প্রতীক্ষায় উন্মুখ হৃদয়ে অপেক্ষা করতুম। উত্তেজিত হয়ে উঠতুম। ভিজিটার্স আসবার সময় হলে এত ছটফট করতুম যে সত্যিই যখন ভিজিটার্স আসতো, আমার তখন সব শক্তি ফুরিয়ে যেত। অবশ্যই আমার আর কে বা ভিজিটার ছিল, কার বা আশা? আসবার মধ্যে সেই ছোট্ট অসহায় কুকুর অ্যাবি, যার কোনো রকমেই আসবার সম্ভাবনা নেই। আমি জানতাম সে আমাকে না দেখে পথে পথে খুঁজবে, কাঁদবে, খাবে না, কিন্তু আসতেও পারবে না। যদিও সেই রাত্রে আমার হয়ে আমার বাড়িওয়ালাকে ওরাই খবর পাঠিয়ে কুকুরটিকে দরজা খুলে যাতে খাবার দাবার দেওয়া হয় তার বন্দোবস্ত করে দিয়েছিলেন। আমার কৃতজ্ঞতার অন্ত ছিল না ওদের কাছে। তবু তার জন্য আমার মন সর্বদাই উদ্বিগ্ন থাকত। কিন্তু কি করব? আসতেন মেয়েটির মামা ডাক্তার মজুমদার। তিনি এসেই আমাকে সস্নেহে সম্ভাষণ করতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, জমিয়ে আলাপ করে আমার নিঃসঙ্গতা দূর করে দিতেন। আমার খুব ভালো লাগতো ওকে। মানুষটি সত্যি এত হাসি খুশি আর সরল প্রাণ ছিলেন, ওরকম মানুষ আমি দেখিনি। তার ব্যবহারে, তার কথায় আমি সহজেই তাকে নিতান্ত আপন মানুষ বলে ভেবে নিতে পেরেছিলাম।
তার অন্তরঙ্গতায় কোনো খাদ ছিল না। আমার মনে হতো না তার সঙ্গে আমার নতুন পরিচয়। কিন্তু তিনি একা আসতেন, আর সেটা প্রত্যেক দিন আমাকে হতাশ করত। তিনি যে আসছেন তার জন্যেই আমার সম্পূর্ণভাবে কৃতজ্ঞ থাকা উচিত ছিল। মানুষের আশা, মানুষের লোভ, এসব রিপুর কোনো যুক্তি নেই। এরা বড় অবুঝ। সেই অবুঝ মন নিয়ে আমি প্রত্যেক দিন মালিকাকে আশা করতাম। আমার মনে হতো সে না এসে তার কর্তব্য কাজে অবহেলা করছে। আমার রাগ হতো তার উপর। আমি মনে মনে বলতাম, এই যে প্লাস্টার করা হাত নিয়ে হাসপাতালে পড়ে আছি, সে তো তার জন্যই, তার মামার জন্য তো নয়। যদি কারো আসতে হয় তবে তো তারই আসা উচিত, তার মামার নয়। উনি যে আসছেন সেটা ওর বিশেষ ভালোত্বের প্রমাণ, আর সে যে আসছে না তা তার নিষ্ঠুরতা, অভদ্রতা। কিন্তু মনের কথা মনেই থাকতো। দেখতে দেখতে কোথা দিয়ে একটা সপ্তাহ কেটে গেল। অনেক বই আনিয়ে নিয়েছিলাম, একটি খাতা পেন্সিলও জোগাড় হলো। কিছু সময় পড়ে, কিছু সময় লিখে কেটে যেতে লাগলো দিনগুলো। একদিন বৃষ্টি নামলো খুব। সাধারণত অমন মুষলধারা বৃষ্টি কখনোই পড়ে না নিউ ইয়র্ক শহরে। বন্ধ কাচের ফাঁকে আমি তাকিয়ে রইলাম। বৃষ্টি দেখতে খুব ভালো লাগলো আমার। মনটা গুনগুন করতে লাগলো। সেই ভালো লাগার সুরটা নিয়ে আমি একটা কবিতা লিখতে চেষ্টা করলাম। লিখলাম, তুমি, আমি, আমি আর তুমি। জানতাম এটা কোনো কবিতা নয়, তবু আমার মনে হলো এর চেয়ে উৎকৃষ্ট কবিতা পৃথিবীর অন্য কোনো কবি লেখেনি। যোগ করলাম, আর বৃষ্টি, যে বৃষ্টি আমাদের যুগল জীবনের আনন্দ ধারা। তারপর কুচি কুচি করে ছিঁড়লাম। তারপরে আবার লিখলাম, আবার লিখলাম। এটা আমার খেলা হয়ে উঠল। সেই খেলায় আমি মেতে উঠলাম। কখন যে ভিজিটার আসবার সময় হয়েছে খেয়ালই করিনি। তাছাড়া এই বৃষ্টি মাথায় নিয়ে কে আসবে? তবু কিন্তু মাথার কাছে এসে একটি পায়ের শব্দ থামল। চকিত হয়ে বললুম, আপনি আজও এসেছেন এই বৃষ্টিতে? না না, এই খুব অন্যায় হয়েছে। লেখার খাতাটা সরিয়ে ফিরে তাকালাম, আর তাকিয়েই বুকটা প্রায় থেমে গেল। কেমন আছেন? মালিকার নরম শিশির ভেজা ঘাসের মতো স্নিগ্ধ গলার স্বর। আপনি কেমন আছেন? তাড়াতাড়ি অর্ধেক উঠে বসে সম্ভাষণের জন্য হাত বাড়িয়ে দিলাম। মাথার কাছে চেয়ারটা ঠেলে বসতে দিলাম। মালিকা বর্ষাতিটি খুলে বুকে ঝুলিয়ে রেখে এসে বসল। তেমনি নরম গলায় আবার বলল, আজ এই বৃষ্টির মধ্যে আর মামা আসতে পারলেন না। আপনিই বা এলেন কেন? নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। একটুও না, বৃষ্টি আমার খুব ভালো লাগে। তাহলে বৃষ্টির কৃপায় আজ আমারও ভাগ্য সহায় হলো। কেন? আপনি এলেন। সেটা কি কারোর ভাগ্য? অন্য কারোর কথা জানি না, শুধু নিজেরটাই বলতে পারি। এর চেয়ে বেশি আশা আর কিছু ছিল না কয়দিন। এই কথা শুনে মাথা নিচু করল সে। আর সেই আমি প্রথম আবিষ্কার করলুম, আপনাদের দেশের মেয়েদের ভাগ করে আঁচড়ানো মাথার সরু সিথির মতো সুন্দর আর কিছু নেই জগতে। আমাদের মেয়েরা কখনো ওরকম ভাগ করে আঁচড়ায় না। একবার একটা ইটালিয়ান মেয়েকে দেখেছিলুম বলে মনে পড়ল। মালিকা একটু চুপ করে থেকে বলল, মামা তো রোজই আসেন। সেজন্য আমি খুব কৃতজ্ঞ, কিন্তু সব সময় সব ক্ষেত্রে একরকম হয় না। অর্থাৎ একজনের অভাব আর একজনকে দিয়ে মেটে না। অভাব কার? ও। সঙ্গে সঙ্গে তার মুখে রক্ত ছড়িয়ে পড়ল। সে লজ্জা পেল। এর মধ্যে লজ্জা পাবার কতটুকু উপাদান ছিল আমি জানি না, কিন্তু তার সেই কারণে অকারণে লজ্জা পেয়ে চোখ নামিয়ে লাল হয়ে ওঠার ভঙ্গিটুকু যে কি সুন্দর ছিল তা আমি বলে বোঝাতে পারবো না। সেই লজ্জাই তার ঐশ্বর্য, তার প্রেম, তার হৃদয়ের ছবি। সেই লজ্জার দিকে তাকিয়েই আমি আত্মহারা হয়েছিল। সেই লজ্জার প্রেমেই আমি পাগল হয়ে গিয়েছিল। আমি পলকহীন হয়ে তাকিয়ে রইল। কিন্তু লজ্জা একটা সংক্রামক ব্যাধি। সবচেয়ে আশ্চর্য, আমার মধ্যেও তার ছোঁয়া লেগেছিল। চোখে চোখ পড়লে আমার পর্যন্ত দৃষ্টি নেমে আসত। সে কাছে এসে দাঁড়ালে আমার ভিতরে ঝড় বয়ে যেত, আর বাইরে সেই লজ্জা হৃদয়ের গভীরে শিকড় নামিয়ে দিত।
ভাঁজে ভাঁজে উন্মোচিত হতো সে। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক ভঙ্গিতে সে আমাকে নতুন আস্বাদে পরিপূর্ণ করে তুলত। আমার সেই সুখের কোনো সীমা ছিল না। আমাদের দেশে আমরা স্ত্রী পুরুষ কারো মধ্যেই লজ্জা দেখতে অভ্যস্ত নই। আমাদের ভাষায় লজ্জা শব্দটা অভিধানে থাকলেও বাস্তব জীবনে প্রায় মুছে গেছে। কাজেই এই শব্দের এই অর্থ এই আমি প্রথম প্রত্যক্ষ করে রোমাঞ্চিত হলুম। আমরা যদি কোনো মেয়েকে পছন্দ করি তখনই জানিয়ে দিতে দ্বিধা করি না। সেই পছন্দ যদি ভালো লাগাতে গিয়ে পৌঁছয়, চুম্বন বা আলিঙ্গনের অবস্থায় আসতে আমাদের দেরি হয় না। আমরা একাত্ম হয়ে যাই, কোনো লুকোচুরি থাকে না তার মধ্যে। কিন্তু মালিকার সঙ্গে হাত ঝাঁকাঝাঁকি করতে হলেও তার ভীরু হাতের মৃদু চাপে আমার বুকটা কেঁপে উঠত। আমি অনুভব করতাম তার হাতের উষ্ণতা তার হৃদয়ের উত্তাপই বহন করছে। এত ছোট আর এত নরম ছিল তার হাত যে আমার হাতের মুঠোর মধ্যে এইটুকু হয়ে মিশে থাকত। অনন্তকাল ধরে সেই হাতখানা মুঠোয় নিয়েই বসে থাকতে ইচ্ছে করত আমার। হয়তোবা সম্ভাষণটা কখনো কখনো দীর্ঘ হয়ে পড়ত। মালিকা কি মনে করতো সেজন্য আমি জানি না, কিন্তু আমার নিজের মনে হতো সে মুখে যা বলতে পারে না, ব্যবহারে যা দেখাতে পারে না, সেই কথাগুলো তার মনের তলা থেকে উঠে এসে হাতের স্পর্শে ধরা দিয়েছে। মালিকা যে এতদিন কেন আসেনি সেই রাগটা তাকে দেখে সেদিন প্রথমে একেবারে ভুলে গিয়েছিল। খুশির বিহ্বলতাটা কেটে যেতেই আবার সেটা মাথা তুলল। বললুম, আপনার মামা যে রোজ আসেন সেটা তার অতুলনীয় ভদ্রতা এবং স্নেহের প্রমাণ। না এলেও আমার কোনো অভিযোগের কারণ থাকতো না। কিন্তু আমি মনে করি যদি কারো আসতেই হয়, মানে যদি এক ফোঁটাও কোনো কর্তব্য কারো থেকে থাকে, সেটা তার নয়, আপনার। কিন্তু আপনার বোধহয় এইসব ছোটখাটো তুচ্ছ ব্যাপারে মন দেবার সময় হয় না, কি বলেন? একটু হাসলো মালিকা। একটু পরে বলল, রোজই খবর নেই। আমি বললুম, কৃতার্থ হলুম। তবে প্রত্যহ সেই বয়স্ক ভদ্রলোকটির উপর এই গুরুভার না চাপিয়ে নিজেও তো একবার আসতে পারেন। এলাম তো। কি ভয়ানক দয়া! দয়া করে আসেনি। তবে কি আশ্চর্য! এটা ওটা নাড়তে লাগলো সে। বিব্রত ভঙ্গিতে বলল, ইচ্ছে করলো তাই এলাম। অনেক ধন্যবাদ। আমার আর ডাক পড়তে চায় না। একটু সময় আমরা দুজনেই চুপ। মালিকা একবার ঢোক গিলল। হাতের ব্যাগটার মুখ একবার খুলতে লাগলো, একবার বন্ধ করতে লাগলো। তারপর যেন বদ্ধপরিকর হয়ে হাত ঢুকিয়ে দিল খোলা মুখের ব্যাগের অভ্যন্তরে। একটি ছোট বই বার করলো সেখান থেকে। এটা এনেছিলাম। আমার মাথার কাছে রাখলো সেটা। রাখা মাত্র এই বইটা তুলে নিলাম আমি। দেখলাম টেগোরের গীতাঞ্জলি। আবাল্য নাম শুনেছি এই বইয়ের। চোখে দেখে খুশি হয়ে উঠলাম। দেখলাম বইটাতে সে আমার নাম লিখে দিয়েছে, নিচে তার নিজের নাম। দুটো নাম কাছাকাছি দেখতে আমার খুব ভালো লাগলো। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। এদেশে আমরা ছোটবেলা থেকে মেয়েদের সংসর্গ পেতে পেতে বড় হই। স্কুলে, কলেজে, কর্মস্থলে সর্বত্রই একসঙ্গে লিখি, পড়ি, কাজ করি। মেয়েরাও আমাদের পুরুষ বলে আলাদা চোখে দেখে না, আমরাও মেয়েদের মেয়ে বলে আলাদা ভাবি না। আমরা পরস্পরের সঙ্গে অত্যন্ত সহজে মেলামেশা করি, ঘনিষ্ঠ হই। যেমন ছেলেতে ছেলেতে বা মেয়েতে মেয়েতে বন্ধুতা হয়, তেমনি ছেলে মেয়েতেও হয় হই হল্লা, খেলাধুলো, পিকনিকে যাওয়া, সবটাতেই আমরা একসঙ্গে। আবার তারই মধ্যে বিশেষ কারোর সঙ্গে প্রেমও হয়ে যায়। সেই প্রেম কতক্ষণের বা কতদিন টিকবে সে কথা কেউ বলতে পারে না। জ্বরের মতো বেশ কয়েকদিন থাকে, আবার ছেড়ে যায়। আবার এমনও হয় সেই প্রেমই টিকে থেকে বিয়ে পর্যন্ত এগিয়ে যায়। কিন্তু তার মধ্যে দুটো নাম পাশাপাশি দেখেই রোমাঞ্চিত হবার মতো অবস্থা বা হাত ঝাঁকাঝাঁকি করতেই ঘেমে ওঠা, এটা স্বাভাবিক নয়। স্বাভাবিক তো নয়, বরং হাস্যকর। হার কারো কাছে শুনলে আমি গড়িয়ে পড়তুম। কিন্তু তবু এই অস্বাভাবিক ঘটনাও আমার মধ্যে ঘটল। কিন্তু সেদিন মালিকা বেশিক্ষণ বসেনি। সে চলে গিয়েছিল। আমার চারদিকে একটা স্পর্শ আর গন্ধের পরিমণ্ডল তৈরি করে রেখে চলে গিয়েছিল। আমার বুকের মধ্যে বিদ্যুৎ চমকাতে লাগলো ঘন ঘন।
মেঘ, বিদ্যুৎ, ঝড়। আমি চুপ করে শুয়ে শুয়ে তার কথাই শুধু ভাবতে লাগলাম। পরের দিন সকাল থেকে তার দেওয়া টেগোরের গীতাঞ্জলিটা শেষ করে ফেললাম আমি। জীবনে বই পড়া ছাড়া আর বিশেষ কোনো কাজে আমি পটু ছিলাম না, কিন্তু এ বইয়ের স্বাদ আলাদা। আমার 25 বছরের জীবনে যত বই পড়েছিলুম, এর সুরের সঙ্গে তার সুরের মিল ছিল না। আমি সেই সুরটাতেই মুগ্ধ বোধ করলুম। মনটা নির্মল হয়ে গেল। আর কি আমার ভাগ্য, সেই বিকেলেও সে এলো। আমি আত্মহারা হয়ে বললুম, এসেছেন? আমি সমস্ত দিন আপনাকে ভেবেছি, যেন আজও আপনি আসেন এই প্রার্থনাই করেছি। সম্ভাষণের জন্য হাত বাড়িয়ে দিলাম। এটা একটা প্রথা মাত্র, কিন্তু স্পর্শ মাত্রই এমন আগুন জ্বলে উঠল, এমন তীব্র প্রবাহ বয়ে গেল আমার সারা শরীরে যে হঠাৎ আমি চুপ হয়ে গেলাম। এই আকস্মিক অপ্রত্যাশিত যন্ত্রণাময় সুখের জন্য আমি প্রস্তুত ছিলাম না। মুখ নিচু করে মালিকা বলল, কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো। তাহলে আজও আমাকে দয়া করলেন? এক পলক তাকালো মালিকা, সহজভাবেই বলল, আর কদিন হাসপাতালে থাকতে হবে? জানি না। খুব বিশ্রী হলো ব্যাপারটা, না? কি ব্যাপার? আমি সেদিনের কথা বলছি। কেন আপনি মিছে মিছে অপেক্ষা করলেন? সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমাকে উপলক্ষ করে আপনার কষ্ট লেখা ছিল। কষ্ট? নিশ্চয়ই। কষ্ট না, কষ্ট না। আমি যেন আর্তনাদ করে উঠলাম। তা নইলে কেমন করে দেখা হতো আপনার সঙ্গে, আর তার জন্য এ আমার কতটুকু মূল্য? দেখা না হলেও ক্ষতি ছিল কি? এতদিন তো হয়নি। ঠিক সময়ে ঠিকটি হয়, আর লাভটা জানবার জন্যই ক্ষতির অঙ্কটা জানতে হয়। লাভের মধ্যে তো হাত ভেঙে হাসপাতালে পড়ে থাকা। একটু হেসে এতক্ষণে সম্পূর্ণভাবে আমার দিকে তাকালো সে। আমি তার বসন্তের কচি পাতার মতো আন্দোলিত হৃদয়ের দরজা উন্মোচিত হতে দেখলাম। কয়েক মুহূর্তের জন্য আমাদের মিলিত দৃষ্টি স্থির হয়ে রইল। তার সমস্ত শরীর ঘিরে জড়িয়ে থাকা গাঢ় হলদে রঙের সিল্কের ঢেউ তোলা শাড়ি, রক্তের মতো লাল টকটকে ব্লাউজ, কোলের উপর জড়ো করা দুখানা শ্যামল হাত, সমস্তটা মিলিয়ে তাকে আশ্চর্য লাগলো, অলৌকিক লাগলো। ভরা গলায় বললাম, আপনি কি জানেন, এই হাসপাতাল এই মুহূর্তে আমার কাছে স্বর্গের চেয়েও রমণীয়। সে চোখ সরিয়ে নিল, আমার টেবিলের জিনিসপত্র দেখতে ব্যস্ত হয়ে উঠল। বলল, আপনাদের দেশের হাসপাতালগুলো সত্যিই খুব ভালো। আপনি যদি রোজ এরকম দেখতে আসেন। আমার চোখ আমি তেমনই নিবদ্ধ রাখলাম তার মুখের উপরে। তাহলে ভালো হোক মন্দ হোক, আজীবন আমি এমনই পড়ে থাকতে পারি হাসপাতালে। প্রসঙ্গ পাল্টে দিল মালিকা। কালকের বইটা পড়েছিলেন? নিশ্চয়ই। কেমন লাগলো? খুব ভালো, চমৎকার। কিন্তু ইংরেজিতে আর কতটুকু পেলেন? যদি বাংলা পড়তে পারতেন, যদি গানগুলো সব সুরে শুনতে পেতেন। এগুলো সব গান? সব গান। এ গান তাহলে নিশ্চয়ই গাওয়া হয় আপনাদের দেশে? নিশ্চয়ই। এই গান আমাদের আত্মার গান। এই গান আমরা সুখে দুঃখে গেয়ে উঠি। সুর কম্পোজ করেছে কে? তিনি নিজেই। সব গানে নোটেশন আছে? সব। তিনি তাহলে মস্ত সুরকারও ছিলেন? তিনি কি ছিলেন না? ভক্তিতে, ভালোবাসায়, দেশের গৌরবে মালিকা উদ্দীপিত হল। আমি বললাম, আপনি গাইতে পারেন? আমি? আমার কোনো গুণ নেই। নেই বুঝি? কিছু না। উঠে দাঁড়ালো সে। এবার তাহলে যাই। ব্যস্ত হয়ে ঘড়ি দেখে বললুম, বেশি তো বাজেনি। খুব কি জরুরি কাজ আছে? অ্যাপয়েন্টমেন্ট আছে কারোর সঙ্গে? তার জন্যে নয়। তবে? আপনার হয়তো বিশ্রাম দরকার। সমস্ত দিন রাতের মধ্যে আপনি এলেই আমার সবচেয়ে বেশি বিশ্রাম হয়। টেবিল থেকে গীতাঞ্জলিটা তুলে নিয়ে বললুম, এই কবিতার বাংলাটা শোনাবেন? My desires are many, and my cries pitiful, but ever didst thou save me by hard refusals. মালিকা চুপ করে থেকে আসতে বলল, আজ থাক। তারপর প্রায় অভদ্রের মতো চলে গেল।
যাবার পরে ভেবে ভেবে হঠাৎ আমি অত্যন্ত অপমানিত বোধ করলাম। নিজের উপর কঠিন রাগ হলো আমার। আমি বুঝতে পারলুম তার কাছে কোথায় যেন একটা কাঙালপনা ফুটেছে। আমি ছোট হয়ে যাচ্ছি তার কাছে। ওইটুকু একটা ভারতীয় মেয়ে, যাকে আমি আর্ধেকও চিনি না, আমার মতো একটা জাত মার্কিন সাদা চামড়ার লোককে এত অনায়াসে অবহেলা করে চলে যাবে? না, হতে পারে না, কখনো না। যত ভাবতে লাগলুম তত রাগ বাড়তে লাগলো। ঠিক করলাম ওর সঙ্গে আর সম্পর্ক নয়। কাল যখন আবার আসবে তখন এই অশ্রদ্ধার শোধ আমি তুলব। রূঢ় ব্যবহারের চূড়ান্ত করব। উদাসীন থাকব। তিনটে কথা জিজ্ঞেস করলে একটা কথার জবাব দেব। আরো যে কত কি করব তার এক প্রস্থ মহড়াও দিলুম মনে মনে। দুজন হয়ে বিড়বিড় করে কথা বলতে লাগলো। আপনাকে কি বলবো মিসেস সান্যাল, এরকম একটা অসহ্য অবস্থা জীবনে কখনো হয়। কল্পনার মালিকাকে বেশ কিছু অসম্মান করে মনের ভার যখন একটু লাঘব হলো, তখন আর এক নতুন চিন্তা ঘিরে ধরল আমাকে। কাল সে আসবে তো? আসবে তো, নাকি আসবে না কে জানে। হয়তো আজকের আশাই তার শেষ। হয়তো আমার ব্যবহার তার ভালো লাগেনি। হয়তো আমি মানুষটাকে নিতান্ত বিশ্রী লেগেছে। হয়তো হয়তো হায় হায়, পৃথিবীতে এত হয়তো ছিল তা কি কখনো জানতাম আমি? আবার উল্টো ভাবনায় দগ্ধ হতে লাগলাম। স্মরণ শক্তিকে খাটিয়ে খাটিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের কি কি কথা হয়েছিল মনে আনবার চেষ্টায় গলদঘর্ম হলাম। এটা মনে পড়ে তো সেটা পড়ে না, সেটা পড়ে তো আরেকটা ভুলে যাই। আমার ওরকম অস্থির অবস্থা দেখে নার্স বলল, কি হয়েছে? বললাম, কিছু না। খাওয়া হজম হয়েছিল তো? হ্যাঁ। তাহলে? ওরকম মাঝে মাঝে হয়। দেখি। থার্মোমিটার এনে জ্বর দেখতে বসলো নার্স। ওদের আর কত বুদ্ধি হবে, দেখুক। আমিও জিভের তলায় থার্মোমিটার নিয়ে পড়ে থাকলাম চুপ করে। গায়ের উত্তাপ স্বাভাবিক দেখে নার্স নাড়ি টিপল। তারপর বলল, সবই তো ঠিক আছে, গরম লাগছে না তো? একটা কম্বল সরিয়ে দিব নাকি? টাটকা বাতাসের যন্ত্রটা একটু চালিয়ে দেব? বিরক্ত হয়ে বললাম, কিছু করতে হবে না, দয়া করে যাও, আমি ঘুমোবো। আর নার্স আলো কমিয়ে চলে যেতেই ফোন ঘুরলাম। হ্যালো, আমি মালিকাকে চাই। দিচ্ছি। হ্যালো, মিস মালিক কথা বলছি। আমি রাসেল, রাসেল স্মিথ। ও, কি ব্যাপার? কি করছেন? একটা বই পড়ছিলাম। ও, আপনি কি করছেন? ভাবছিলাম। কবিতা? না। তবে কিছু কি অনুমান করতে পারেন? আবার শরীর খারাপ হয়নি তো? আপনার উৎকণ্ঠা দেখছি কেবল শারীরিক স্বাস্থ্যের উপরে নিবদ্ধ। আপনার মনের স্বাস্থ্য নিয়ে ভাবাটা কি যুক্তিসঙ্গত বলে মনে করেন? একটু অনধিকার চর্চা হয়ে পড়ে নাকি? তা পড়তে পারে, কিন্তু উপায় নেই। অন্তত আমার মনের স্বাস্থ্য নিয়ে আপনাকে আমি ভাবতে দিতে পারি, এবং সেটাই আমি চাইছি। মন খারাপ হয়েছে? এক ফোঁটা হাসি এক ফোঁটা মধুর মতো উপচে এলো এ পিঠে। আমি বললাম, শুনুন, আমার মন আপনার সঙ্গে ঝগড়া করে করেই খারাপ হয়েছে। আমার সঙ্গে ঝগড়া? আপনার উপর আমি ভীষণ রাগ করেছি। আমার উপর? আপনি আমাকে অপমান করেছেন। অপমান করেছি? হ্যাঁ। সে কি, কখন? কাল আসছেন তো? কিন্তু অপমান করলাম কখন? কাল এলে বলবো। আমি তো, আমার ইচ্ছে কাল আপনি এলে আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে তার প্রতিশোধ নেব। এই কথা? আপনার সঙ্গে ঝগড়া করবার জন্য একেবারে উন্মুখ হয়ে আছি। তাহলে তো না যাওয়াই ভালো। কিন্তু ঝগড়া যে আমাকে করতেই হবে। সেটা এখনই সেরে নিলে হয় না? তাহলে কাল যখন দেখা হবে তখন কি করব? কাল যে যাচ্ছি তা তো বলিনি। আমি বলছি। হুকুম? ধরে নিন তাই। কাল যাব না। কেন? মামা যাবেন। মামা এলে ভাগ্নি আসতে পারবেন না এরকম কোনো আইন নেই। না থাকলেও আমার যাওয়া হবে না। কারণ? কারণ ঝগড়াটে মানুষকে বেশি প্রশ্রয় দিতে নেই। ঠিক আছে, তাহলে বিশেষ অনুমতি নিয়ে আমি নিজেই হাসপাতাল থেকে বেরোবো। তারপর কোথায় যাবেন?
7th অ্যাভিনিউর 11 স্ট্রিটের 203 নম্বর বাড়ির 4তলায় 33 নম্বর অ্যাপার্টমেন্টে, যেখানে একটি নিষ্ঠুর হৃদয় ভারতীয় মেয়ে বাস করে। এই কথার পরে ও চুপ রইল খানিক, তারপর বলল, আজ ঘুমিয়ে পড়ুন। এই বলেই ঠক করে টেলিফোনটা কেটে দিল সে। মনটা কেবল ঠান্ডা হয়ে আসছিল, আবার জ্বলে উঠল দ্বিগুণ বেগে। পরের দিন কিন্তু সে সত্যিই এলো না, তার মামাও এলেন না। বিকেলটা আমার ছটফট করে কাটল। নিজের দুরবস্থা দেখে নিজেরই করুণা হলো আমার। সেই রাত্রে আমি ঘুমোতে পারলাম না। মাথার কাছে টেলিফোনটিতে অনেকবার হাত বুলোলাম। দুর্জয় ইচ্ছাশক্তি খাটিয়ে সেই লোভকে পরাস্ত করলাম আমি। মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই অবস্থাকে আর এক বিন্দুও প্রশ্রয় দেওয়া উচিত নয়। এই আমার অপমান। নিজেকে যে স্বেচ্ছায় অপমানিত হতে দেয়, তার মতো কাপুরুষ, তার মতো হীনচেতা কে আছে জগতে? আমি রাসেল স্মিথ, আমেরিকার একজন বিদগ্ধ ব্যক্তি, বহু নিন্দিত, বহু প্রশংসিত একজন বিশিষ্ট কবি, যার 17 পৃষ্ঠার একখানা কবিতার বই এই বছরে প্রায় 1,00,000 কপি বিক্রি হয়েছে, যার প্রেমে পড়তে পারলে এই নিউ ইয়র্ক শহরের যে কোনো মেয়ে ধন্য হয়ে যায়, সেই আমি আজ আমাকে এইখানে বলি দেব? না, সেটা হতেই পারে না। সেদিন সত্যিই আমি আমার মনকে 2 ধমকে ঠান্ডা করে দিয়েছিলাম, শান্তিও পেয়েছিলাম, কিন্তু শান্তি আমার ভাগ্যে ছিল না। বিকেলে মালিকার মামা এলেন, হাসিতে গল্পেতে মাতিয়ে রাখলেন সময়। খবর দিলেন ভাগ্নির তাগিদে তাকে নিয়ে কাল কুইন্সে আমার অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন। দরজা বন্ধ ছিল, চাবি নিয়ে যাননি, তাই ঢুকতে পারছিলেন না। বাড়িওয়ালা গিন্নি এসে পরিচয় নিয়ে খুলে দিলেন। তারপর ওরা ঘরে ঢুকে সব দেখে শুনে আসবার আগে সেই গিন্নির হেফাজতে থাকা অ্যাবিকে নিয়ে চলে এসেছেন। গিন্নিটি খুব যত্নেই রেখেছিলেন, তবু সে কাঁদত। মনিবের ঘরের দরজাতেই পড়ে থাকতো সারা দিন, ঘুরে ঘুরে খুঁজত। ছোট্ট পিকিনিস কুকুর দুঃখে প্রায় আধমরা হয়েছিল। মালিকা তাকে নিয়ে এসে একদিনেই বশ করে ফেলেছে। সারাদিন সে আর তার ভাই তাকে হয় বিছানায় নিয়ে বসে আছে, নয় কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, না হয় খেতে দিচ্ছে। মনের সমস্ত সংকল্প, দৃঢ়তা, সমস্ত রাগ ঢিলে করে দিয়ে চলে গেলেন ভদ্রলোক। খাবার দিতে এসে নার্স জিজ্ঞেস করলো, কই তোমার সেই শাড়ি পরা ভারতীয় এঞ্জেলটি আর আসছে না কেন? কি হলো? নার্সের গলায় একটু শ্লেষ ছিল। অল্প বয়সী নার্স, তার চোখে আমার সব ব্যাকুলতাই ধরা পড়ে গিয়েছিল। এটাকে সে যে সুনজরে দেখছিল না, সেটা বোঝা গেল। গম্ভীর হয়ে বললুম, তার সঙ্গে কি তোমার কোনো দরকার আছে? দরকার? আমার সঙ্গে? যেন এমন আশ্চর্য কথা সে জীবনে এই প্রথম শুনল। চোখ দুটো টান করে তাকিয়ে রইল আমার দিকে। আমি মাথা নাড়লুম। তা সত্যি, তোমার সঙ্গে আর তার কি দরকার থাকতে পারে? সকলের সঙ্গে আলাপ করা তো তার স্বভাব নয়, চেনাই বা হবে কি করে? নার্সটি এপাশে ওপাশে ঘুরে ঘুরে তার কাজ করতে করতে ফিরে তাকিয়ে ভুরু কোঁচকাল। মনে হলো আমার কথাটা সে ভালো করে শোনেনি, বা শুনেও না শোনার ভান করল। বলল, ওই কালো মেয়েটি ছাড়া কি তোমার আর কোনো মেয়ে বন্ধু নেই? না। ভালো মেয়ে চাই? না, ধন্যবাদ। এক মুহূর্ত চুপ থেকে আবার বলল, তার সঙ্গে তোমার কোথায় আলাপ হলো? আসলে নার্সটি প্রগল্ভ বটে, আমার প্রতি একটু মনোযোগও পড়েছে। আমি কিছু জবাব দেবার আগেই কাছে এসে বলল, তুমি কি জানো তোমার চোখ দুটি খুব সুন্দর? ধন্যবাদ। তুমি কি জানো আমি তোমার সেই 17 পৃষ্ঠার কবিতার বইটা এক নিঃশ্বাসে পড়েছি? ধন্যবাদ। কবিদের আমি পুজো করি। ধন্যবাদ। আশা করি হাসপাতালের বাইরে গিয়েও তুমি আমাকে ভুলবে না। কেন ভুলবো? আমি দেখা করব মাঝে মাঝে। আমি খুব কাজে ব্যস্ত থাকি। কাজ সকলেই করে, তা বলে বন্ধুতা করে না এমন লোক নেই। পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখাই দায় এই ব্যস্ত জগতে, নতুন বন্ধুতার সময় কোথায়? মেয়েদের মনোযোগের বিনিময়ে এরকম অভদ্র জবাব দেওয়া অবশ্যই অমার্জনীয় অপরাধ। জানতাম সে কথা, তবু আমি সে সময় এই রকমই অসহিষ্ণু হয়ে উঠেছিলাম। নার্সটির কণ্ঠস্বরও কর্কশ হল। মাথার তলার বালিশ ঠিক করে দিতে দিতে বলল, পুরনো বন্ধু? কই, কেউ তো দেখতে আসে না তোমাকে। তবে কি ওই ভারতীয় মেয়েটাই? না না,
তত খারাপ রুচি আমাদের দেশের ছেলেদের। আমি এমন করে তার দিকে তাকালাম যে সে আর কথা শেষ করতে সাহস পেল না। মালিকা এলো 3 দিন পরে। মামুলি সম্ভাষণের পরে আমি বেশ গম্ভীর হয়ে রইলাম। মনে হলো তাতে একটু অপ্রস্তুত বোধ করেছে সে। করুক, অন্যকে অপ্রস্তুত করতে যখন তার নিজের এতটুকু আটকায় না, অন্যের কাছ থেকেও কিছু শাস্তি পাওয়া দরকার। আপনার পুকুরটা খুব সুন্দর। বোধহয় চুপ করে থাকার অস্বস্তিটা কাটাতেই প্রসঙ্গটা তুলল সে। আমি বললুম, ধন্যবাদ। এই কদিনেই আমার খুব ভক্ত হয়ে উঠেছে। সুখী হলুম। আমার ভাই মন্টু বলেছে ওকে আর দেবে না। তাই নাকি? কাটা কাটা জবাব দিতে পেরে খুব আত্মতৃপ্তি অনুভব করছিলাম। একটু হাসলো মালিকা। আপনার কষ্ট হবে না তো দিতে? ভালোবাসার জিনিস দিয়ে দিতে বা দেখতে না পেলে কার না কষ্ট হয়? তবে দেবেন কেন? সেই সব কষ্ট আমার অভ্যাস করা আছে। কষ্ট আবার কারো অভ্যেস করে থাকে নাকি? থাকে। নতুন কথা শুনলুম। কুকুর কেন, সারাক্ষণ দেখতে ইচ্ছে করে এমন মানুষের দেখায় কি আমরা ইচ্ছে করলে পেতে পারি? কথাটা বলে ফেলেই আমি একটু সমঝে গেলাম। মালিকার সঙ্গে আমার সম্পর্ক মনে মনে যত ঘনিষ্ঠই হোক, কিন্তু পরিচয় অতি অল্প দিনের, এবং সে সম্পূর্ণ ভিন্ন দেশের ভিন্ন ধরনের মানুষ। দেখা মাত্র আমি না হয় পাগল হয়ে গেছি, তার মনের কি ভাব তা তো আমার জানা নেই। যদি রাগ করে, যদি বেয়াদব মনে করে, মনের কথা ব্যক্ত করা বিষয়ে আমার আরো সূক্ষ্ম হওয়া উচিত ছিল নাকি? আসলে কিছু চেপে রাখতে পারা আমার স্বভাব নয়। মনের কথা বলে ফেলতে জীবনে আমি দুবার ভাবিনি। ভালো লাগা মন্দ লাগা তীব্র প্রকাশে অনেক সময় অনেক মানুষকে আমি অধীর করেছি, অপ্রস্তুত করেছি, বিচলিত করেছি। আমার স্বভাবে কোথাও একটা দোষই আছে। ঠিক স্বাভাবিক নিয়মে চলতে আমি অভ্যস্ত নই। আমি দুর্দম গোয়ার, নিজের ইচ্ছের অধীন। ছিঁড়তে ফেলতে নিতে কখনো আমার কোনো মমতা ছিল না, কিন্তু সেদিন স্পষ্ট টের পেয়েছিলাম সেটা সত্য নয়। আসল জায়গায় পৌঁছবার জন্যই আমার সেই সব বাড়তি জিনিস জড়িয়ে ফেলার অপচয়। ভালোবাসার ভাণ্ডারটি যেন সম্পূর্ণভাবে তৈরি হয়ে ওঠে, তার জন্যই এই প্রস্তুতি। সেই সময় হারিয়ে যাবার কিছু ছিল না আমার, তাই হারাতেও ভয় ছিল না। কিন্তু তখন হয়েছে, আমার হৃদয়ে আকাঙ্ক্ষা জেগেছে। সেই আকাঙ্ক্ষা আমার মালিকা। মালিকার ভালোবাসা পাবার, তাকে সুখী করবার, তার মনের কাছে পৌঁছবার। তাকে আমি চাই, অনুপরমাণুতে চাই। কোথাও যেন এতটুকু আঘাত না লাগে তার, যেন সে রাগ করে আমাকে পরিত্যাগ না করে। তার জন্য আমাকে সাবধান হতে হবে, তার মন বুঝে চলতে হবে। তার ভালোবাসা পাওয়ার জন্য যদি আজ নতুন করে স্বভাব সাজাতে হয়, তাও সাজাতে হবে। আমার বুকের ভেতরে একটা তাজা হৃৎপিণ্ড ত্রাসিত হয়ে ধকধক করতে লাগলো। মালিকা কিছু বলল না, বরং এমন একটা ভাব করলো যেন শোনেনি, অথবা শুনলেও অর্থটা বোঝেনি। ব্যাগ থেকে একটা খাতার পেন্সিল বার করে বলল, সেদিনের গানটার বাংলা শব্দগুলো লিখে দেব নাকি? হাঁপ ছেড়ে বাঁচলাম। উৎসাহিত হয়ে বললাম, নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু বাংলা তো আপনি বুঝতে পারবেন না। বুঝবার দরকার নেই, আমি চোখে দেখব অক্ষরগুলো, আমি কানে তার ধ্বনিটা শুনব। আমি কখনো বাংলা অক্ষর দেখিনি, বাংলা শব্দ শুনিনি। বলুন, প্রথমে কবিতাটা বাংলায় বলুন, গান করে বলুন, তারপর লিখে দিন। বাংলা শিখুন না। হাসলো একটু। হ্যাঁ হ্যাঁ, আমি এক বাক্যে রাজি। আমরা কিন্তু সেদিক থেকে আপনাদের হারিয়েছি। কোন দিক থেকে? আমরা ইংরেজি সাহিত্যও পড়তে পারি, বাংলা সাহিত্যও পড়তে পারি। সত্যি কথা, হিংসে করা ছাড়া আর উপায় নেই। ওই তো বললাম, বাংলাটা শিখে নিন। মাস্টার কই? আপনাকে শেখাবার মতো বিদ্যে আমার আছে। আপনি আপনি মাস্টার হবেন? উৎসাহে প্রায় লাফিয়ে উঠলাম। সে বলল, আপত্তি আছে? আমি বলছি, আজকেই দয়া করে ছাত্রটিকে ভর্তি করে নিন। ঝগড়া টগড়া করা নেই কিন্তু। আমি বললুম, কামাই টামাই করা চলবে না কিন্তু। এ কথার পরে আমরা দুজনেই দুজনের দিকে তাকালাম। মালিকা চোখ নামিয়ে নিয়ে মাথা নিচু করল। আমি পৃথিবীর সবকিছু ভুলে দেখতে লাগলাম সেই নিচু করা আধখানা মুখ, তার কপাল, তার ভুরু, তার চোখ, তার কচি কোমল ঘাড়, গলা,
বুকের অংশ, সব কিছু আমি ঈশ্বরের পবিত্রতা নিয়ে দেখতে লাগলাম। আমি বুঝলাম সব মেয়েকেই ছুঁয়ে ভালোবাসতে হয় না, ছোঁয়ার আগেও অনেকগুলো স্তর থাকে, সেগুলোর মূল্য ছোঁয়ার চেয়ে কিছু কম রোমাঞ্চকর নয়। হঠাৎ আমার সমস্ত সুখ ধূলিসাৎ করে আমার এক বান্ধবী প্রায় ঝড়ের মতো এসে হাজির হলো। আমি তার দিকে তাকিয়ে চমকে উঠলাম। একগুচ্ছ ফুল নিয়ে এসেছে সে। মাই হানি, কবে তোমার এমন বিপদ হলো? হায় হায়, আমি একটুও খবর পাইনি। তুমি আমাকে কেন চিঠি লেখনি বলো তো? শুনে যে আমার প্রাণ কেমন করছিল। তাই তো বলি, এতদিনেও কেন তার দেখা নেই। ডার্লিং, এখন তুমি ভালো আছো তো? বলতে বলতে প্রায় হুমড়ি খেয়ে পড়লো আমার উপর, আমাকে চুমু খেলো। আমার নিটোল কবিতা ছিঁড়ে খুঁড়ে ছত্র খান। মেয়েটির নাম আইলিন পলক। বহুদিন লেগে আছে আমার সঙ্গে, আমাকে বিয়ে করতে চায়। অতীতে হয়তো কখনো একটু দুর্বল হয়েছিলাম, প্রথম দেখে ভালো লেগেছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই আমার প্রাণ ত্রাহি ত্রাহি হয়ে উঠল। তারপর থেকে আর এই উপগ্রহকে আমি ছাড়তে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি এর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য, পাইনি। যতই পালিয়ে বেড়াই, কখনো না কখনো ধরা পড়তেই হয়। যতটা সম্ভব কঠিন ব্যবহারও করি, তবু সে ছাড়ে না। আমার অবস্থা এমনিতেই সে ভয়ানক সঙ্গীন করে তুলেছিল, এই মুহূর্তে সেটা চরমে উঠল। মেয়েটি আমার চেয়ে বছর পাঁচেকের বড়, বিয়ে করেছিল একবার। দুটি বাচ্চা হওয়ার পরে কিছুদিন স্বামীর সঙ্গে কোনো সংস্রবই ছিল না। সেই সময়টায় খুব দুঃখে পড়েছিল। আমার পাশের এক ঘরের একটি অ্যাপার্টমেন্টে থাকতো। সারাদিন গাধার মতো খাটতো তখন। বছরের এপিঠ ওপিঠ দুটো বাচ্চা তদারক করা, তাদের অন্ন বস্ত্রের সংস্থান করা একেবারে গলদঘর্ম। ঠিক সেই সময়টাতেই আমার সঙ্গে আলাপ হয়। আমি তখন সদ্য পাশ করা তরুণ, সদ্য চাকরিতে ঢুকেছি, কবিতা লিখে নাম হয়েছে, জগৎ সংসারটা খুব মধুর মনে হচ্ছে। সেই মধুর মুহূর্তগুলোকে প্রাণবন্ত করে তুলতে একটি মেয়ে বন্ধুর জন্য হৃদয় তৃষিত হয়ে উঠেছে। এই তেষ্টার সময়ই এই মেয়ে এসে হাজির। আসলে করুণা হয়েছিল বেশি। স্বামীটি যে কত অপদার্থ এবং সব পুরুষই যে তার স্বামীর মতো নিষ্ঠুর নয়, সেটা দেখাবার একটা প্রবল বীরত্ব থেকেও খানিকটা অনুপ্রাণিত হয়েছিলাম। কিন্তু সেই বীরত্ব এবং করুণার খোলস ঝরে যেতে 2 মাসও দেরি লাগলো না। চোখের ইঙ্গিতে সে আমাকে এমন আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরল, প্রেম দিতে এমন উৎসাহিত হয়ে উঠল যে আমার হাডসন নদীতে গিয়ে ঝাঁপিয়ে পড়ার দশা হলো। তাছাড়া কিছুদিনের মধ্যে এটাও টের পেলাম, ওর পরিত্যাগ করা স্বামীর সঙ্গে ও আবার দেখাশোনা করছে। একসঙ্গে না থাকলেও বন্ধুতায় আটকাচ্ছে না কিছু, দরকার মতো টাকা কড়িও দিচ্ছে সেই স্বামী। তারপর কয়েক মাস পরে দেখা গেল ওর স্বামী আবার একজনকে বিয়ে করেছে। কিন্তু লোকটিকে যতটা হৃদয়হীন ভেবেছিলাম, আসলে সে তা নয়। স্ত্রীর উপর টান না থাকলেও বাচ্চা দুটোকে ভালোবাসত। বাচ্চা দুটো বোর্ডিং এ চলে গেল। বাপ মা দুজনেরই তাতে দেখাশোনা করার সুবিধা হলো, আর বাচ্চাদের খরচ বহনে তাদের বাপের এতটুকু আপত্তি দেখা গেল না। স্বামী বিয়ে করবার পরেই ও নিজেও বিয়ে করবার জন্য ক্ষেপে উঠল। অবশ্যই ওর স্বামী নির্বাচনের তালিকায় শুধু যে আমার নামটাই একমাত্র ছিল ঠিক তা নয়, আরো 2-1জনের সঙ্গেও দেখাশোনা করেছে, ডেট ফেলেছে, জুৎসই হচ্ছে না। আসল ঝোঁকটা ছিল আমার উপরেই। আমি বুঝতে পারলাম আমাকে স্বামী হিসাবে পেলে ওর আর কারো কথা ভাববে না। তার কারণ হচ্ছে, আমার একটি বহু বিকৃত কবিতার বই। একজন কবিকে বিয়ে করা কম গৌরবের কথা নয় এখানে, বিশেষ করে যে কবিকে এখনো কেউ হাতের মুঠোয় পায়নি, যার জন্য অসংখ্য না হোক শহরের অনেক কন্যাই উৎসুক, বিজয়ীর গৌরব লাভ করতে চাইছে সে। আমি শুকনো হেসে তাকে সম্ভাষণ করলাম, আমাকে দেখতে আসার জন্য সৌজন্য দেখিয়ে ধন্যবাদ দিলাম। সে একটা চেয়ার টেনে একেবারে আমার গা ঘেঁষে বসল। প্রকৃতপক্ষে এর ভয়েই আমি কিছুদিন আগে পাড়া বদলেছিলাম। ঠিকানা না দিয়ে বলতে গেলে প্রায় ডুব মেরেছিলাম। কি করে যে খবরাখবর করেছে বুঝতে পারলাম না। হঠাৎ তাকিয়ে দেখলাম যা আশঙ্কা করেছিলাম তাই। মালিকা উঠে দাঁড়িয়েছে যাওয়ার জন্য, মুখের ছায়া গভীর হয়েছে। ব্যগ্র হয়ে বললাম, এখনই এখনই যাচ্ছেন কেন? আমার কাজ আছে। এই যে, এর সঙ্গে আপনার আলাপ করিয়ে দিই। আইলিন অনর্গল কথা বলছিল কলকল করে। সে যে আমাকে কত খুঁজেছে, না পেয়ে কত কেঁদেছে, না ঘুমিয়ে না খেয়ে কত রোগা হয়ে গেছে তার ফিরিস্তি দিচ্ছিল।
তারপর প্রাণের তাগিদে কিভাবে ঠিকানা সংগ্রহ করেছে, হাসপাতালে হাত ভেঙে পড়ে আছে জেনে কত কষ্ট পেয়েছে, তার আদ্যপান্ত ইতিহাসও সব এক দণ্ডে উগড়ে দিল সে। আমি বললাম, শোনো আইলিন, ইনি মিস মালিক। আমি এর কাছে বাংলা শিখছি, আমার বিশেষ বন্ধু। ভুরু কুচকে ফিরে তাকালো আইলিন। বাংলা? সে আবার কি? একটা ভাষা। ও মাই, রিয়েলি? কত ভাষাই না আছে। মালিকা ঈষৎ উত্তপ্ত হয়ে বলল, ভারতবর্ষের নাম শুনেছেন? নিশ্চয়ই। টেগোরের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, তিনি এই ভাষায় লিখতেন। ও, এটা তার মাতৃভাষা। তাহলে তিনি ইংরেজিতে লিখতেন না? আপনার জমিতে তিনি কেন বীজ বুনবেন? মানে? তিনি ভারতীয়, বাঙালি, তার অবশ্যই একটা মাতৃভাষা আছে। সব বই তার মাতৃভাষায় লেখা। তার মাতৃভাষার ঐশ্বর্য নিয়ে তিনি গৌরবান্বিত ছিলেন। সত্যি? তোমাদের ভাষা তাহলে বেশ অগ্রসর, কি বলো? আপনার এই কথার জবাব দিতে আমি অপমান বোধ করছি। অপমান বোধ করলে কি হবে? ইংরেজি ছাড়া কি তোমাদের চলে? চলে কি চলে না সেজন্য আমরা ইংরেজি শিখি না। সাহিত্য রচনার জন্য শিখি না, শিক্ষিত হবার জন্য শিখি। বিভিন্ন দেশের হৃদয়ে প্রবেশ করে আনন্দিত হবার জন্য শিখি। সাহিত্য উপভোগ করবার জন্য শিখি। মূল ভাষার সাহিত্য করবার জন্য মানুষ আরো অনেক ভাষা শেখে। কিন্তু আমি অনেক ভারতীয় লেখককে চিনি যারা ইংরেজিতেই লেখেন। সেই সব লেখকদের ঈশ্বর দয়া করুন। কেন? তাদের দিয়ে যদি আপনি আমাদের সাহিত্য বিচার করে থাকেন, তাহলে একটু ভুল করেছেন। এই ইংরেজি নবিসদের ব্যক্তিগতভাবে আমার পছন্দ নয়। আমি বিশ্বাস করি না কোনো সৃষ্টিশীল লেখক তার মাতৃভাষা ভিন্ন আর কোনো ভাষায় উৎকৃষ্ট সাহিত্য রচনা করতে পারে। কেন? দেখুন, পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই পরের ভাষায় যে আপন সাহিত্য রচনা করে কৃতকার্য হয়েছে। আপনি রুশ সাহিত্যের কথাই ভাবুন না। যতদিন ওরা ফরাসি নিয়ে মাথা ঘামাতো, ততদিন কি ছিল। আর তাছাড়া যদি এমনও হয় যে দৈবাৎ কোনো ভারতীয় সত্যি একটা উৎকৃষ্ট রচনার অধিকারী হয়ে যান, এবং তা যদি ইংরেজি বা ফরাসি বা জার্মান ভাষায় লেখা হয়ে থাকে, তবুও আমরা তাদের আমাদের বলে ভাবব না। কেন কেন? যা আমাদের ভাষায় নয় তার সঙ্গে আমাদের কি সম্বন্ধ? তাতে কি আমাদের সাহিত্যে পুষ্ট হবে? তার মানে যেসব ভারতীয় ইংরেজিতে লেখেন তাদের তুমি তোমাদের সাহিত্যে অপাংক্তেয় বলে গণ্য করছো? এসব কথা এভাবে এর আগে ভাবিনি। এই মুহূর্তেই বুঝতে পারছি এই কর্মটি করে নিজের ভাষাকে আপনাদের চোখে তারা ছোট করে দিয়েছেন। সুতরাং আমি তাদের সঙ্গে কখনোই এক আসনে বসতে রাজি নই, এবং আমি এও জানি তারা আমাদের কেউ নন, আপনাদেরও কেউ হতে পারবেন না। আসলে তুমি খুব ফ্যানাটিক, কিন্তু যাদের দেশে এই অতগুলো ভাষা, তাদের ইংরেজি না শিখে উপায় কি? পরস্পরের সঙ্গে কথা বলবে কেমন করে? তার জন্য কেউ কি অন্যের ঘরে ধার চায়? আপনাদের সারা ইউরোপ ভরে কি একটাই ভাষা? তা কেন হবে? তবে আপনি যান না ইটালিতে, দেখুন না ইংরেজিতে কথা বললে কেউ বোঝে কিনা। জার্মানিতে যান না, ফ্রান্সে যান না, রাশিয়ায় যান না। আমি বললাম, আইলিন, মিস মালিক যা বলছেন সমস্ত কথাই ঠিক। মিছিমিছি তুমি বাজে তর্ক করো না। আইলিন রেগে গিয়ে বলল, কখন আমি বাজে তর্ক করছি না? ধরো আমার যদি আজ টেগোরকে পড়বার ইচ্ছে হয়, তাহলেই আমাকে বাংলা শিখতে হবে? শিখলেই বা? দেখো রাসেল, বাড়াবাড়ি করো না। কচি খোকা নাও যে এই সহজ সত্য কথা তুমি বোঝো না। ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ভাষা সাহিত্য পড়বার জন্য আগে তাদের ভাষা শিখে নিতে হলে ওই ভাষা শিখতেই জীবন যাবে, সাহিত্য আর হবে না। মালিকা বলল, তা তো ঠিকই। আপনি অনুবাদ পড়বেন। অনুবাদই কি তোমরা করেছো? কোথায় অনুবাদ আছে তোমাদের? কি করে জানবো তোমাদের সাহিত্য কোথায় পৌঁছেছে? একটু হাসলো মালিকা, চোখ নামিয়ে বলল, অনুবাদের কাজটাও কি আমাদেরই করে দিতে হবে? কে করবে? আপনারা করলে কি ভালো হয় না? আমরা কি করে করব? আমরা কি তোমাদের ভাষা জানি? আপনারা কি ইংরেজি ছাড়া আর কোনো দেশের সাহিত্য পড়েন না? পড়ি বই কি, সব ইংরেজিতে অনুবাদ আছে, অতি উৎকৃষ্ট অনুবাদ।
সেই অনুবাদগুলো কারা করেন? নিশ্চয়ই কোনো জার্মান ভদ্রলোক বা ফরাসি ভদ্রলোক বা রুশ লেখক বসে বসে নিজের ভাষা থেকে অপরের ভাষায় রূপান্তরিত করেন না। ইংরেজিতে যখন অনুবাদ পড়েন তখন ধরেই নিতে হবে এই অনুবাদ যিনি করেছেন তার মাতৃভাষা ইংরেজি। যে ভাষা থেকে তিনি অনুবাদ করেছেন মূল ভাষাটা শিখে নিয়েছেন তিনি। তারপর সেই লেখার সুর সৌরভ সব শুদ্ধ ধরে এনেছেন নিজের ভাষায়। অনুবাদ কর্ম এত সহজ নয় যে অপরের ভাষায় একজন লেখককে ঠিক তার ভঙ্গিতে উপস্থিত করা যায়। বাংলা সাহিত্য পড়তে চাইলেও তাই করতে হবে। কথাটা মেনে নিতে হলো আইলিনকে। তবু তর্ক ছাড়ল না, জোর দিয়ে বলল, এই যে বইটা দেখছি। আমার মাথার কাছে পড়ে থাকা গীতাঞ্জলিটা তুলে নিল সে। এটা তো টেগোর নিজেই করেছেন। তিনি সর্ববিষয়ে কৃতী ছিলেন, তার শক্তি অনন্য সাধারণ ছিল। তিনি কি করেছেন বা করেননি, কি পেরেছেন বা পারেননি, তা নিয়ে আমরা আর পাঁচজনের বিচার করি না। উনি আলাদা। তবুও বলবো, এ কাজ যদি ওকে করতে না হতো, যদি কোনো ইংরেজ বা আমেরিকান যাদের মাতৃভাষা ইংরেজি তারা করতেন, তাহলে বাংলায় এর যা মাধুর্য তার সবটাই আপনারা পেতে পারতেন। বোঝেন না কেন? নিজের ভাষায় নিজেকে যত আমরা প্রকাশ করতে পারি তা কি অন্যের ভাষায় কখনো সম্ভব? একবার মাথা নাড়ল আইরিন, তারপর আমার দিকে ফিরে তাকিয়ে বিদ্রুপ করল, তাহলে আজকাল বাংলা শিখছো এই মেয়েটির কাছে, না? কিসের আকর্ষণে? ভাষা, সাহিত্য, নাকি মাস্টার? মুখ লাল করে মালিকা বলল, আমি যাচ্ছি। যাবার সময় সে তার নিজের দেশের পদ্ধতিতে দুই হাত যুক্ত করে বলল, নমস্কার। আজকের মতো এখানেই শেষ করছি অগ্নিতুষার নামক এই উপন্যাসটি। কেমন লাগছে জানাবেন। যদি প্রতিভা বসুর লেখা উপন্যাস গল্প আপনাদের ভালো লাগে তাহলে আমার প্লেলিস্ট থেকে আপনারা ওনার লেখা অন্য গল্প উপন্যাসও শুনতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাইন্ডলি আমার পাশে থাকবেন। ধন্যবাদ।